এরপর আসছি ডিসফোনিয়া। ডিসফোনিয়া হচ্ছে উইক ভয়েস কে ডিসফোনিয়া বলা হচ্ছে। শুনতে পাওয়া যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, 2 মিনিট তাহলে। কতটা অবধি শুন? নার্ভে মায়োস্থেনিয়া গ্রেভিসে কি হয়? ওটাতে মায়োনিউরাল যে জাংশনটা আছে এখানের মধ্যে, মায়োনিউরাল জাংশনের মধ্যে যে ইলেকট্রোকেমিক্যাল ইম্পালসেস গুলো যাতায়াত করছে, ঠিক আছে, সেই যাতায়াত করার জায়গাটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জন্য কি হচ্ছে, ডিস্টারবেন্স হওয়ার জন্য কি হচ্ছে না, মাসেল উইকনেস হচ্ছে, সিভিয়ার মাসেল উইকনেস হচ্ছে। আচ্ছা, এইখানে কোন হচ্ছে যে তোমার আহ নিউরোট্রান্সমিটারটা এর জন্য এটা এফেক্টেড হচ্ছে, কোন নিউরোট্রান্সমিটার এটার জন্য আহ তোমার কারণ হিসেবে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন জিজ্ঞাসা করলাম যে কোন নার্ভাস সিস্টেমে অ্যাসিটাইল কোলিন বলেছিলাম, আহ তো বলেছিলাম যে প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম সেখানে হচ্ছে কি অ্যাসিটাইল কোলিন খরিত হয়, এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে নর এপিনেফ্রিন খরিত হয় বলেছিলাম। এটাই জাস্ট বললাম। আচ্ছা, এরপর বলেছিলাম যে আহ টোসিস কি, টোসিস হচ্ছে একটা আম, এই টার্মটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু কোশ্চেনে বারবার আসে টোসিস, এবং পরবর্তীকালেও তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। টোসিস এর আগেও বলেছি যে তোমার স্নেক বাইটে বলেছিলাম, ঠিক আছে, স্নেক বাইটে ওই হেমাটো ভেনোমেনাস আর নন ভেনোমেনাসের মধ্যে, ভেনোমেনাসের মধ্যে তোমার হচ্ছে নিউরোটক্সিকে বলেছিলাম যে নিউরোটক্সিকে
পেশেন্টের কি দেখা যায়, টোসিস দেখা যায়, ঠিক আছে। গ্রুপিং অফ আইলিডস আর হচ্ছে মোস্ট ইনঅ্যাক্টিভ অ্যান্ড আর্লি সাইন্স অফ মাইস্থেনিয়া গ্রেভিস, সরি, হচ্ছে যে এটা, তো এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে। এরপরে আসছি ডিসফোনিয়া। ডিসফোনিয়া হচ্ছে আরেকটা, হচ্ছে যে এটার সাইন এন্ড সিমটমস, এটা হচ্ছে যে উইক ভয়েস। ডিসফোনিয়া কি, উইক ভয়েস, আর মায়োস্থেনিক স্মাইল, ন্যাসাল স্মাইল, বা আর হচ্ছে যে ইনএফেক্টিভ কাফ, ঠিক আছে। এইগুলো হচ্ছে সাইন এন্ড সিমটমসে দেখা যায়। আচ্ছা, এরকম হলে আমরা পেশেন্টকে কি মেনলি মানে নার্সিং কেয়ার হিসেবে মেনটেন সাকশন এন্ড হ্যাভ এমার্জেন্সি রিসাসিটেটিভ ইকুইপমেন্ট অ্যাট বেডসাইড। বেডসাইডের মধ্যে এমার্জেন্সি রিসাসিটেশনের জন্য যে ইকুইপমেন্ট গুলো লাগে সেগুলো রেডি রাখতে হবে, ঠিক আছে, যে কোনো সময় কাজে লাগতে পারে, এবং পেশেন্টকে সাকশন করতে হবে সারা, মানে ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে। বোঝা গেছে? আচ্ছা, মায়াস্থেনিয়া গ্রেভিসের মধ্যে দুটো টার্ম আছে, একটা হচ্ছে মায়াস্থেনিয়া ক্রাইসিস এবং একটা হচ্ছে কোলিনাস্টাইজিক ক্রাইসিস, ঠিক আছে। তো মায়াস্থেনিয়া ক্রাইসিসে কি হয়, মায়াস্থেনিয়া ক্রাইসিসে হচ্ছে যে তোমার প্রোফাউন্ড উইকনেস মাসেল হচ্ছে, মেনলি মাসেল উইকনেসটা প্রোফাউন্ড হচ্ছে, এবং এর রেজাল্টে কি হচ্ছে, রেসপিরেটরি ফেলিওর, এবং হচ্ছে যে তা পেশেন্টকে ভেন্টিলেশন দিতে হচ্ছে, ঠিক আছে, রেসপিরেটরি ফেলিওর হচ্ছে মাসেল উইকনেসের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে কি না, মায়োস্থেনিয়া ক্রাইসিস বলছে। এরপর আরেকটা কি মানে টার্ম আছে এখানের মধ্যে, কোলিনেস্টাইজিক ক্রাইসিস, ঠিক আছে। এটা কি, অ্যান্টি কোলিনেস্টাইজেস মেডিকেশন, ওভার মেডিকেশন যখন হয়ে যায়, কোলিনেস্টাইজেস যে মেডিকেশনটা যদি হচ্ছে যে কেউ নিচ্ছে লং টার্মে, তো পেশেন্টের সেই কাজটা হয়ে গেছে, বা পেশেন্টের যেটা ডোজ ছিল সেটার ওভারডোজ হয়ে গেছে, সেই টাইমে হচ্ছে যে অন হচ্ছে যে এই প্রবলেমটা দেখা যায়, ঠিক আছে। ওভার কোলিনেস্টাইজের জন্য কি কি দেখা যায়, টোসিস, ডিসপেজিয়া, ডিসনিয়া, ডিসপেজিয়া, এগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এই দুটো টার্ম একটু মনে রাখবে। এরপর আসছি অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার মানে এক একটা যখন ডিজিজ কন্ডিশন পড়বে না, মানে মেন পয়েন্টটা মনে রাখলেই হবে, তারপরে দেখবে সমস্ত পয়েন্ট গুলো পরে পরে মনে চলে আসছে, ঠিক আছে। অ্যালজাইমার ডিজিজ কোন নিউরোট্রান্সমিটারের ইয়ের জন্য হচ্ছে, ডিক্রিজের জন্য হচ্ছে অ্যাসিটাইল কোলিন। অ্যালজাইমার ডিজিজ যখনই বলবে তখনই অ্যাসিটাইল কোলিনের কথা ভাবতে হবে, ঠিক আছে। অ্যালজাইমার ডিজিজ আমরা সকলেই শুনেছি, অনেক মুভি এগুলো তৈরি হয়েছে অ্যালজাইমার ডিজিজের ওপর। তো অ্যালজাইমার ডিজিজটা কি, এটা মেনলি ওল্ড এজ পিপলের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। ওল্ড এজ মানুষের ক্ষেত্রে অ্যালজাইমার ডিজিজটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটাতে কি হয়, অ্যাসিটাইল কোলিনটা লো সিক্রেশন হচ্ছে, বা সিক্রেশন এতই কমে যাচ্ছে যে টেন্স টু, মানে ডিক্রিজটা এতটাই কমে যাচ্ছে, টেন্স টু না হচ্ছে সিক্রেশনের কথা আমরা ভাববো, ঠিক আছে। ইট ইজ এ প্রোগ্রেসিভ ইররিভার্সিবল ডিজেনারেটিভ নিউরোলজিক ডিজিজ। প্রোগ্রেসিভ ইররিভার্সিবল মানে এটাকে আর রিভার্স করা যায় না, এটাকে ঠিক করা যায় না, ঠিক আছে। অ্যালজাইমার ডিজিজ কিন্তু আর ঠিক হয় না, যার একবার হয় তার ওই রকমই হয়। ডিজেনারেটিভ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ডিজেনারেট করছে এই ইয়েটা, ঠিক আছে। এরপর হচ্ছে যে ক্যারেক্টারাইজ বাই গ্র্যাজুয়াল লস অফ কগনিটিভ ফাংশন অ্যান্ড ডিস্টারবেন্স ইন বিহেভিয়ার এন্ড মেমোরি। মেমোরি লস হচ্ছে, তাই জন্য বিহেভিয়ারে ডিস্টারবেন্স হচ্ছে, এবং কগনিটিভ ফাংশনে ডিস্টারবেন্স হচ্ছে। কগনিটিভ ফাংশন অর্থাৎ চিন্তা ভাবনা, ঠিক আছে। মেমোরি লস হওয়ার কারণের
মেমোরি লস হচ্ছে এবং ও চিন্তা ভাবনা করতে পারছে না, বা ও চিন্তা ভাবনা করতে চাইছেই না, ওই ইন্টারেস্টটাই চলে যাবে এইরকম পেশেন্টদের ক্ষেত্রে, ঠিক আছে। ও কোনো কিছুতে তুমি কথা বলতে যাবে, তার নাম জিজ্ঞাসা করতে হবে, সে মনে করতে পারবেও না, আর সে চেষ্টাও করবে না মনে করার জন্য, ঠিক আছে। ডিমেনশিয়া, লস অফ ডিমেনশিয়া আমরা সবাই জানি, এটা সাইকিয়াট্রিতে সাইকোলজিতে আমরা পড়েছি। ডিমেনশিয়া হচ্ছে লস অফ মেমোরি, রিজনিং, ল্যাঙ্গুয়েজ, জাজমেন্ট হুইচ ডিস্টার্বিং ডেইলি অ্যাক্টিভিটিস অফ দ্য পেশেন্ট। পেশেন্টের ক্ষেত্রে ডেইলি অ্যাক্টিভিটিতে প্রবলেম হয়, ঠিক আছে। এরপর আসছি সাইন এন্ড সিমটমস, কি কি হয়। সাইন এন্ড সিমটমস এর মধ্যে ফরগেটফুলনেস, সাবটেল মেমোরি লস, কগনিটিভ ইম্পায়ারমেন্ট, পার্সোনালিটি চেঞ্জেস, এগুলো দেখা যায়। বোঝা গেছে? আলজাইমার ডিজিজ আমরা অনেকেই দেখেছি, তাই না? অনেক মুভিতেও দেখেছি, জিনিসটার সাথে আমরা আগে থেকেই পরিচিত। সবার বোঝা গেছে? একজন এক্সপ্লেন করো তো, যে দুটো টপিক পড়ালাম। অডিও ওপেন করে দিয়েছি, কেউ একজন এক্সপ্লেন করো। ম্যাম বলবো? হ্যাঁ বলো। প্রথমে হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। মায়াস্থেনিয়া গ্রেভিস হচ্ছে যে একটা ক্রনিক প্রোগ্রেসিভ অটোইমিউন নিউরোমাসকুলার ডিসঅর্ডার, যেটার মধ্যে উইকনেস বা অ্যাবনর্মাল ফ্যাটিক হচ্ছে ভলিন্টারি মাসেলগুলোর। মেনলি আমাদের যে অ্যাসিটাইল কোলিন যে ইয়েটা থাকে, সেটার ডেফিসিয়েন্সি বা ডিফেক্টের কারণে পোস্ট সাইন্যাপটিক রিসেপ্টর সাইটে যে সমস্যা দেখা যায়, তার কারণে হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস দেখা যায়। আহ, এরপর হচ্ছে যে এটার ম্যানিফেস্টেশন বা সাইন সিমটম যেগুলো হচ্ছে, সেটার মধ্যে প্রথমে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টোসিস, ড্রুপিং অফ আইলিড। এটা হচ্ছে মোস্ট কমন বা আহ, এটা সাইন সিমটম। তারপরে হচ্ছে ডিসফোনিয়া, উইক ভয়েস, মায়াস্থেনিক স্মাইল মানে নাজাল স্মাইল, ডিসআর্থ্রিয়া, ডিফিকাল্টি ইন স্পিকিং, যখন বলার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এইটা হচ্ছে সাইন সিমটম। আর এর কারণ যেগুলো হচ্ছে, তার মধ্যে হচ্ছে অটো ইমিউন যদি কারোর প্রবলেম থাকে, ইনসাফিসিয়েন্ট সিক্রেশন অফ অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন যখন আমাদের ঠিকঠাক ভাবে প্যারাসিম্প্যাথেটিক ইয়ে থেকে সিক্রেট না হচ্ছে, তখন তার কারণে হতে পারে। এগুলো হচ্ছে কারণ। আর এরপরে হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ এবং ইরিভার্সেবল ডিজেনারেটিভ নিউরোলজিক ডিজিজ, যেটা গ্র্যাজুয়ালি যখন কগনিটিভ ফাংশন বা বিহেভিয়ার বা মেমোরিতে সমস্যা হয়, তার মানে মোস্ট কমন কারণ হচ্ছে যখন আমাদের অ্যাসিটাইল কোলিনটা মানে অ্যাসিটাইল কোলিনের সিক্রেশনটা যখন ডিক্রিজ হয়ে যায়, তখন হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। বা লো লেভেল অফ অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটারের যখন হচ্ছে, তখন অ্যালজাইমার ডিজিজ দেখা যায়। সাধারণত এটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখা যায়। আর হচ্ছে যে এটা সাধারণত অন্য কেউ বলবে। আচ্ছা। আচ্ছা, কে বলছিল এটা? অন্তরা? হ্যাঁ ম্যাম। হুম। তো আমাকে একটা কথা বলো, অ্যালজাইমার ডিজিজেও অ্যাসিটাইল কোলিনের সিক্রেশন লো লেভেল হচ্ছে, আর হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিসেও অ্যাসিটাইল কোলিনের কথা বলা হয়েছে, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স বলতে পারবে? যে ওখানে ম্যাম মেমোরি লস হচ্ছে শুধু মাসেল, ওখানে কিন্তু মেমোরি লস হচ্ছে না, শুধু মাসেল ইয়েটা হচ্ছে, ঠিক আছে, উইকনেস বা মাসেল সিভিয়ার মাসেলের যে ড্রপিং ব্যাপারটা সেটা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে মেমোরি লস হচ্ছে। তো কি নিউরোট্রান্সমিটারটা
দুই দুই ডিজিজের ক্ষেত্রে দুই ভাবে কাজ করছে, বলতে পারবে যে ডিফারেন্স কি? ম্যাম বলবো? ওখানে কি, হ্যাঁ বলো। ম্যাম, অ্যালজাইমার ডিজিজটা ওল্ড এজ পার্সনদের জন্য হয়। না সেটা নয়, অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে তোমার অ্যাসিটাইল কোলিনের সিক্রেশনটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে নিউরোলজিক্যাল যে সেলগুলো আছে, যেটা থেকে হচ্ছে অ্যাসিটাইল কোলিনটা উৎপন্ন হচ্ছে, সেই উৎপত্তি স্থলে হচ্ছে অ্যাসিটাইল কোলিনের সিক্রেশন কমে যাচ্ছে, বা এতই কমে যাচ্ছে আর অ্যাসিটাইল কোলিন সিক্রেশন হচ্ছেই না। সেটা কিন্তু অ্যালজাইমারের ক্ষেত্রে। ব্লক হয়ে যাচ্ছে। সাইনাসের যে জায়গাটা, বা তোমার যে নিউরোলজিক্যাল যে জাংশনের জায়গাটা বলেছি, সেইখানে ডিস্টারবেন্স হচ্ছে, সেই জায়গাটার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জন্য কি হচ্ছে, অ্যাসিটাইল কোলিনটা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে পৌঁছতে পারছে না, এই কারণে মাসেলের উইকনেসটা হয়ে যাচ্ছে। বোঝা গেছে? ওখানে কিন্তু নিউরোট্রান্সমিটার মানে লো সিক্রেশন হলেও সিক্রেশন হচ্ছে, অ্যাপ্রক্সিমেট তোমার যতটা নিউরোট্রান্সমিটার সিক্রেশন, ধরো সাপোজ নিউরোট্রান্সমিটার সিক্রেশন হওয়া দরকার 50 ml, সেখানে কিন্তু ও 30 ml কি 40 ml সিক্রেশন করছে, কিন্তু এই জাংশনের প্রবলেমের জন্য নিউরোট্রান্সমিটারটা যাতায়াত করতে পারছে না। বোঝা গেছে? মানে ম্যাম অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিনের সিক্রেশনটাই ডিক্রিজ হয়ে যাচ্ছে, মানে হচ্ছেই না। হ্যাঁ আর হ্যাঁ, আর মায়াস্থেনিয়া ওখানে গ্রেভিসের ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন সিক্রেট হচ্ছে কিন্তু কাজ করতে পারছে না, মানে অ্যাক্টিভিটিটা ওর একদম মানে ঠিক হ্যাঁ প্রপার হচ্ছে না। সিক্রেট হচ্ছে, বা হয়তো কম সিক্রেট হচ্ছে, কিন্তু এখানে ফাংশনের ব্যাপারটা চলে আসছে, বুঝতে পেরেছো? মানে ও যেতে পারছে না, যতটা সিক্রেট হচ্ছে ততটাও যদি ওই জায়গা দিয়ে সাইন্যাপস দিয়ে যাওয়া আসা করতো তাহলেও হয়তো কাজটা চলে যেত, কিন্তু ও সাইন্যাপসটার প্রবলেমের জন্য হচ্ছে প্রবলেমটা হচ্ছে। বোঝা গেছে? এবার রাই হ্যাঁ বলো, ম্যাম বুঝেছি। অ্যালজাইমার ডিজিজটা এক্সপ্লেন করবে। অ্যালজাইমার ডিজিজটা হচ্ছে লো লেভেল অফ অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটারের যদি লো লেভেল হয় তাহলে সেটা অ্যালজাইমার ডিজিজ হয়। অ্যালজাইমার ডিজিজটা ওল্ড এজ পার্সনের ক্ষেত্রে বেশি দেখা যায়। অ্যালজাইমার ডিজিজটা হচ্ছে প্রোগ্রেসিভ ইরিভার্সিবল ডিজেনারেটিভ নিউরোলজিক্যাল ডিজিজ, যেটা ক্যারেক্টারাইজড হচ্ছে গ্রেজুয়াল লস অফ কগনিটিভ ফাংশন। এটা হচ্ছে মেমোরি লস হচ্ছে অ্যালজাইমার ডিজিজে। এরপর হচ্ছে সাইন্স এন্ড সিমটমস এর মধ্যে এটা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হচ্ছে, পার্সোনালিটি চেঞ্জ হচ্ছে, এটা মেমোরি লস হচ্ছে, যেটা হচ্ছে মোস্ট কমন এটা অ্যালজাইমার ডিজিজে। আর হচ্ছে আর ডায়াগনোসিসের মধ্যে ডায়াগনোসিসের মধ্যে হচ্ছে মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন করা হয়, তারপরে হচ্ছে সিটি স্ক্যান করা হয়, ইসিজি করা হয়। আর হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া হয়, যেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, যেটা নিউরোট্রান্সমিটার ডেফিসিয়েন্সি হচ্ছে সেটাই দেওয়া হয়, মানে কোলিনার্জিক সাপ্লিমেন্টটা দেওয়া হয় আর কি। ঠিক আছে, এটা এক্সট্রা বলেছো। কোথা থেকে বললে ডায়াগনোসিসটা? তো আমি বলিনি, এখানে তো ডায়াগনোসিস না দেওয়াই নেই। ডায়াগনোসিস, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। রেকর্ডিংটা স্টপ, রেকর্ডিংটা হচ্ছিল না, কেউ বলনি? কতক্ষণ থেকে রেকর্ডিং হয়নি? আচ্ছা, বলেছো? আচ্ছা আচ্ছা, আমি হয়তো লক্ষ্য করিনি মেসেজ। আচ্ছা, মেনিনজাইটিস কি? মেনিনজাইটিস হচ্ছে যে একটা অ্যাকিউট ইনফ্ল্যামেশন, যেটা হচ্ছে যে তোমার মেনিনজেস লেয়ারটার মধ্যে হচ্ছে, এবং এটা কিটা হচ্ছে সিএসএফ, তোমার যে সিএসএফ ফ্লুইডটা থাকে সেটা হচ্ছে যে এফেক্টেড হচ্ছে, ঠিক আছে? মেনিনজাইটিস হচ্ছে মেনিনজেস লেয়ারটার মধ্যে হচ্ছে, এবং সিএসএফটা তোমার ক্ষতিগ্রস্ত হচ্ছে এখান থেকে। এটা একটা অ্যাকিউট ইনফ্ল্যামেশন, ঠিক আছে? তো এই এটার মধ্যে ইট ইজ দ্য মোস্ট কমন সিএনএস ইনফেকশন ইন ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, ইনফ্যান্ট এবং চিলড্রেনদের ক্ষেত্রে এটা বেশি দেখা যাচ্ছে। মোস্ট কমন টাইপ অফ মেনিনজাইটিস কি? যেটা 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হচ্ছে মোস্ট কমন। Transmission of meningitis is direct contact droplet spread.
ঠিক আছে, ড্রপলেটের মাধ্যমে যেতে পারে আর ডাইরেক্ট কন্ট্যাক্টের মধ্যেও যেতে পারে। একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্টের মধ্যেও যেতে পারে বা ড্রপলেট ইনফেকশনের মধ্যেও হতে পারে মেনিনজাইটিস। বোঝা গেছে? ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে কি হচ্ছে, অলসো নোন অ্যাজ সেপটিক অর পায়োজেনিক মেনিনজাইটিস। এটা হচ্ছে সেপটিক বা পায়োজেনিক মেনিনজাইটিস হিসেবেও বলা হয়। এটা কি কি নিউবর্ন বেবিদের ক্ষেত্রে বি স্টেপটোকক্কাস, বি নিউমোনিয়া এবং এল মোনোসাইটোজিন এবং ই কোলাই এই ব্যাকটেরিয়াগুলোর ইনফেকশনের কারণে হচ্ছে। বেবিদের ক্ষেত্রে স্টেপটোকক্কাস, নিউমোনি, মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জা যে এগুলো আছে, ভাইরাসগুলো আছে, সেটার কারণে হচ্ছে। টুইনস এবং ইয়ং অ্যাডাল্টস এর ক্ষেত্রে নেসেরিয়া মেনিনজাইটিস এবং এস নিউমোনি এইগুলো, এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে স্টেপটোকক্কাস, নিউমোনি, নেসেরিয়া মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা, গ্রুপ বি স্ট্যাফাইলোকক্কাস এগুলোর কারণে হচ্ছে। ঠিক আছে, এত মনে রাখা সত্যি পসিবল নয়, কিন্তু মোটামুটি একটু যেগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো মনে রাখতে হবে। এই জায়গাটা একটু মনে রাখবে, ঠিক আছে, যে কি কি কারণে হচ্ছে, কোন ব্যাকটেরিয়া গুলোর কারণে কোন কি হচ্ছে। ঠিক আছে, মেনিনজাইটিসের সাইন এন্ড সিমটমস কি? ইনফ্যান্টস এর ক্ষেত্রে মেনিনজাইটিস হচ্ছে নকচাল রিজিডিটি অ্যান্ড হাইপার এক্সটেনশন অফ নেক। নকচাল রিজিডিটি অ্যান্ড হাইপার এক্সটেনশন অফ নেক, এখানে দুটো সাইন খুব ইম্পর্টেন্ট। এটা আমিও পড়তে পারি না। ব্রুজেনস্কি সাইন, ঠিক আছে, BRUDZINSKI, BRUZDZINSKIS, ঠিক আছে, এই সাইনটা, এবং KERNING কার্নিং সাইন, এই দুটো সাইন খুব ইম্পর্টেন্ট। এই দুটো সাইন থেকে কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে এটা বলা খুব কঠিন, কিন্তু টপিক বা পয়েন্ট গুলো আমরা ইন্ডিকেট করতে পারবো। ঠিক আছে, ব্রুজেনস্কি সাইনটা কি? নেক ফ্লেকশন কজ অ্যাডাকশন অ্যান্ড ফ্লেকশন মুভমেন্ট অফ দ্য লোয়ার এক্সট্রিমিটিস। ঠিক আছে, নেক ফ্লেকশন কজ অ্যাডাকশন অ্যান্ড ফ্লেকশন মুভমেন্ট অফ লোয়ার এক্সট্রিমিটিস। লোয়ার নেকটা যখন ফ্লেকশন করছে, মানে দেখো এই যে পেশেন্টটা আছে এখানে, নেকটা যখন ফ্লেকশন করছে তখন কি হচ্ছে, ওর যে বাচ্চার মেনিনজাইটিস থাকবে তার হচ্ছে নেকটা এরকম ভাবে আপলিফট করলে পায়ের দিকটা আপলিফট হবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এই সাইনটাকে ব্রুজেনস্কি সাইন বলছি। আমি জানি না ব্রুজেনস্কিটা ঠিকভাবে উচ্চারণ করছি কিনা, আমি যদি ভুল হই তোমরা কেউ কারেক্ট করে নিও। ঠিক আছে, আর কার্নিং সাইন্সটা কি? কার্নিং সাইন হচ্ছে যে ইনএবিলিটি টু এক্সটেন্ড দ্য লেগ হোয়েন দ্য থাই ইজ রিফ্লেক্স অ্যান্টেরিয়রলি অ্যাট দ্য হিপ। ঠিক আছে, ইনএবিলিটি টু এক্সটেন্ড দ্য লেগ, লেগটাকে হচ্ছে এক্সটেন্ড করতে পারছে না। হোয়েন দ্য থাই ইজ ফ্লেক্সড অ্যান্টেরিয়রলি অ্যাট দ্য হিপ, অ্যান্টেরিয়রলি যখন এইরকম থাইটাকে ওঠানো হচ্ছে তখন আরেকটা যে লেগ আছে সেই লেগটাকে এক্সটেন্ড করতে পারছে না। ঠিক আছে, বোঝা গেছে? একবার হচ্ছে যে এটা ভালো বোঝা যাবে কি বলতো, অ্যাসেসমেন্টটা তোমরা লিখে রাখো, যেখানে নোট করছো খাতাতে পাশে লিখে রাখো যে ইউটিউব থেকে যে কোনো জায়গায় বা গুগল থেকেও সার্চ করতে পারো যে ব্রুজেনস্কি সাইন এবং কার্নিং সাইনটা অ্যাসেসমেন্টটা কিভাবে অ্যাসেসমেন্টটা করা হয়। ওখানে দেখবে অনেক এরকম ভিডিও পাবে যেখানে হচ্ছে বাচ্চাকে মেনিনজাইটিস বাচ্চাকে
সামনে রেখে ওই অ্যাসেসমেন্টটা করা হচ্ছে, তাহলে বুঝতে পারবে যে অ্যাসেসমেন্টটা কিভাবে মানে তোমার কি কি আছে ফাইন্ডিংস গুলো। ঠিক আছে, এখানে ছবিটা অতটা হয়তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এরপর আসছি আমরা সিজার ডিসঅর্ডার। সিজার ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে যে তোমার স্টেটাস এপিলেপটিকাস আছে। আর কি ছিল, এখানে শুধু স্টেটাস এপিলেপটিকাসটাই দিয়েছে। ঠিক আছে, সিজার ডিসঅর্ডার হচ্ছে এটা একটা অ্যাবনর্মাল সাডেন এক্সটেন্সিভ ডিসচার্জ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি উইদিন দ্য ব্রেন। এটা হচ্ছে যে নিউরোট্রান্সমিটার গুলোর অ্যাবনর্মাল ডিসচার্জ ব্রেনের মধ্যে। ঠিক আছে, তো এটার ফলে কি হচ্ছে, তোমার ট্রমা হচ্ছে, টিউমার হচ্ছে, জেনেটিক ফ্যাক্টর, না এটা কিসের কারণে হতে পারে, ট্রমা, টিউমার, জেনেটিক ফ্যাক্টর, সার্কুলেটরি এবং মেটাবলিক ডিসঅর্ডার, টক্সিসিটি, ইনফেকশনের কারণে হতে পারে। ঠিক আছে, এটা কি হিসেবে পরিচিত, আমরা টার্ম কি বলি, এপিলেপসি, হচ্ছে এপিলেপসি বা সিজার অ্যাক্টিভিটি। এপিলেপটিক ফিট কোনো পেশেন্টের কেউ দেখেছো, সামনে থেকে দেখা আছে কারো? এটাকে আমরা এপিলেপসি বলছি অ্যাকচুয়াল কথাতে। ঠিক আছে, তো এটা হচ্ছে মোস্ট কমন টাইপ অফ সিজার ইন নিওনেটস হচ্ছে সাবটেল সিজার, আর মোস্ট কমন টাইপ অফ সিজার ইন চিলড্রেন হচ্ছে ফেব্রাইল সিজার। ঠিক আছে, ড্রাগ অফ চয়েস অফ ফেব্রাইল সিজার হচ্ছে ইন্ট্রান্যাসাল মেডাজোলাম বা রেকটাল ডায়াজিপাম। ইন্টারন্যাসাল মিডাজোলাম বা রেকটাল ডায়াজিপাম। ঠিক আছে, ড্রাগ অফ চয়েস ফেব্রাইল সিজারের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস ফর স্টেটাস এপিলেপটিকাস হচ্ছে লোরাজিপাম। লোরাজিপাম, ডায়াজিপাম, মিডাজোলাম এগুলো হচ্ছে সিজারের যে মেডিসিন গুলো আছে সেগুলো। দেখবে একই রকম শুনতে লাগে এগুলো মোটামুটি সবগুলো। তো স্টেটাস এপিলেপটিকাসে কি হচ্ছে, ইট ইজ র্যাপিড ফিলিং অফ স্পাজম উইদাউট ইন্টারভেল অফ কনসিয়াসনেস অর ইট ইজ কন্টিনিউয়াস সিজার ফর মোর দেন 30 মিনিটস। 30 মিনিটস ধরে সিজার হবেই। সিজার যখন হচ্ছে বাচ্চার, আমাদের মোস্টলি নার্সিং ইন্টারভেনশন, এটা থেকে কিন্তু কোশ্চেন আছে, সিজার যখন হচ্ছে নার্সিং ইন্টারভেনশন বা নার্স হিসেবে আমি একটা কি করতে পারি পেশেন্টকে, ধরো মেডিসিন দেওয়াও হয়ে গেছে, পেশেন্ট ওয়ার্ডের মধ্যে আছে, আমি তখন কি করব, সব থেকে প্রায়োরিটি অফ নার্সিং অ্যাকশন আমার কি হবে বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, কোনো কিছুই আমরা করব না, পেশেন্টের শুধু সেফটিটা আমরা দেখব। ঠিক আছে, পেশেন্টকে একটা সেফ প্লেসে রাখার চেষ্টা করব, পেশেন্টের হাত পা ধরে থাকার চেষ্টা করব, যাতে যখন সিজারটা হচ্ছে তাতে কোনো ইনজিওরি না হয়। ঠিক আছে, তাতে কোনো ইনজিওরি না হয়, কারণ হচ্ছে পেশেন্ট সেফটি আমরা ফার্স্টে দেখব। হার্মফুল অবজেক্ট, অবভিয়াসলি হার্মফুল অবজেক্ট আমরা রিমুভ করব। ঠিক আছে, আর কোনো শার্প ইনস্ট্রুমেন্ট বা শার্প অবজেক্ট তার পাশাপাশি রাখবো না, সেটা সরিয়ে দেব। এবং আমরা লুক ফর তোমার লুক ফর লুক লুক করবো পেশেন্টের দিকে বা অ্যাসেস করবো পেশেন্টকে যে কি হচ্ছে না হচ্ছে, আমরা কিছুই করব না। মেডিসিন হয়তো দেওয়া হয়ে গেছে, তাও এটার ইয়েটার টাইমিংসটা হচ্ছে যে 30 মিনিট ধরে সিজারটা হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে অনেক মানে ইয়েতেই আছে, অনেক তোমার পরীক্ষাতে আসে কোশ্চেনটা। লিখে রাখো, পাশে লিখে রাখো এটা স্টার্ট দিয়ে। ঠিক আছে, হাইলাইট করে রাখবে যে সিজার যখন হচ্ছে পেশেন্টের, মানে এমনি ইংলিশে বলবে কোশ্চেনটা যে ইউ আর সিইং এ পেশেন্ট, যে যে তার মধ্যে হচ্ছে যে তোমার সিজার ডিসঅর্ডার পেশেন্টের আছে এবং পেশেন্টের হচ্ছে এপিলেপটিক ফিট দেখা যাচ্ছে, এপিলেপসি মানে সিজারটা হচ্ছে এবং মোর দেন 30 মিনিটস ধরে হচ্ছে, বা তোমাকে টাইম দেওয়া থাকবে মোর দেন 5 মিনিটস ধরে হচ্ছে বা এই স্টার্ট হয়েছে, তখন as a nurse what should your priority intervention? ঠিক আছে, সিজারের মধ্যে দুটো ভাগ আছে, জেনারেলাইজ সিজার এবং টনিক ক্লোনিক বা পার্সিয়াল সিজার। ঠিক আছে, সরি, জেনারেলাইজ সিজারের মধ্যে টনিক ক্লোনিক ফেজটা পড়ছে, একটা হচ্ছে জেনারেলাইজ সিজার আর একটা হচ্ছে পার্সিয়াল সিজার। তো জেনারেলাইজ সিজারটা কি, ইট অকার্স, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবে। ইট ইজ অকার্স when the abnormal electrical activity
causing a seizure begins in both side and hemisphere of the brain at the same time। ঠিক আছে, যখন হচ্ছে বোথ সাইডের হেমিস্ফিয়ার কোনগুলোকে বলেছিলাম, মাঝ বরাবর ব্রেনটাকে ডিভাইড করলে দুটো যে ভাগ হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সেই দুটোকে হেমিস্ফিয়ার বলেছিলাম। তো সেই হেমিস্ফিয়ারের মধ্যে হচ্ছে যে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় এবং হচ্ছে যে তোমার দুটো হেমিস্ফিয়ারই হচ্ছে এফেক্টেড হচ্ছে। ঠিক আছে, টনিক ক্লোনিক সিজারের মধ্যে কি আছে, টনিক ফেজ হচ্ছে ইউজুয়ালি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। ক্লোনিক ফেজ হচ্ছে 1 থেকে 5 মিনিট চলে। ঠিক আছে, পেশেন্ট মে বি ফল অন গ্রাউন্ড, পেশেন্ট গ্রাউন্ডে পড়ে যেতে পারে, এতটাই টিউমার হচ্ছে। লস অফ কনসিয়াসনেস, ইট ইজ স্টিফিং অর রিজিডিটি অফ দ্য মাসেল অফ দ্য আর্ম অ্যান্ড লেগস। লেগস এবং আর্মস এর মধ্যে মাসেল রিজিডিটি হচ্ছে, মাসেল রিজিডিটি হচ্ছে। ঠিক আছে, লেফট এবং আর্মের মধ্যে রেসপিরেশন হচ্ছে ইন্টারাপ্টেড হচ্ছে। আর ক্লোনিক ফেজে কি হচ্ছে, হাইপার ভেন্টিলেশন হচ্ছে, জার্কিং অফ এক্সট্রিমিটিস হচ্ছে, কিন্তু পেশেন্ট এতটাও নয় যে পড়ে যাবে। ঠিক আছে, রিস্ক অফ টাং বাইটিং। ঠিক আছে, এখানে মুখে গজ পিস দিয়ে দেওয়া হয় যাতে টাং বাইট না করে পেশেন্ট। ঠিক আছে, তো এই দুটো ফেজ কিন্তু ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। হ্যাঁ, যে বুকে যেরকম আছে, মোটামুটি কোন বুকে 30 থেকে 40 সেকেন্ড আছে বলো? 10 থেকে 20 সেকেন্ড এখানে আছে। বিভিন্ন বইয়ে বিভিন্ন, পিয়াস যাদবে তো, তাহলে পিয়াস যাদবই ফলো করবে, 30 থেকে 40 সেকেন্ডই ফলো করবে। হুম, আচ্ছা, এরপর আসছি পার্সিয়াল সিজার। পার্সিয়ালের আচ্ছা, টনিক ফেজে এরকম হয়, দেখতে পাচ্ছ একটা পেশেন্টের টনিক ফেজে কি হবে আর ক্লোনিক ফেজে কি হবে। টনিক ফেজে যেহেতু একেবারে ও উপরে এরকম ভাবে একটা ধনুক আকৃতি নিচ্ছে মেনলি, তো এখানে পড়ে যাওয়ার চান্স বেশি থাকে। আর ক্লোনিক ফেজে ও শুধু মানে কাঁপতে থাকবে। ঠিক আছে, ও শুধু কাঁপতে থাকবে এরকম ভাবে। আর এবার আসছি পার্সিয়াল সিজার। পার্সিয়াল সিজারের মধ্যে দিস টাইপ অফ সিজার এফেক্ট অনলি ওয়ান পার্ট অফ দ্য ব্রেন। একটা পার্টের মধ্যে হচ্ছে যে, এটা যেমন বললাম দুটো হেমিস্ফিয়ার এটাতে এফেক্টেড হচ্ছে, কিন্তু পার্সিয়াল সিজারের ক্ষেত্রে ওয়ান পার্ট অফ দ্য ব্রেন এফেক্টেড হচ্ছে। সিমটমস ডিপেন্ড অন হুইচ পার্ট ইজ এফেক্টেড। ইট ইজ অলসো নোন অ্যাজ ফোকাল অনসেট সিজার। এটা কি বলা হচ্ছে, ফোকাল অনসেট সিজার বলা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল পার্সিয়াল বা কমপ্লেক্স পার্সিয়াল হয়। সিম্পল পার্সিয়ালটা লোকালাইজ মোটর আর সেন্সরি সিমটমস, আর কমপ্লেক্স পার্সিয়ালটা হচ্ছে যে সাইকোমোটর এবং সাইকোসেন্সরি সিজার বলা হচ্ছে, যেটা হচ্ছে টেম্পোরারি লোবটাকে এফেক্ট করছে। ঠিক আছে, টেম্পোরারি লোবটাকে এফেক্ট করছে। টেম্পোরারি লোব অর্থাৎ আমাদের কানের দুপাশের যে লোবটা সেটা। ঠিক আছে, এই দেখো এখানে আছে প্রায়োরিটি নার্সিং অ্যাকশন, অবস্টেন সিজার হিস্ট্রি, হ্যান ত্যান, এগুলো অনেক কিছু লেখা আছে, এত কিছু নয়, মনে রাখবে। ঠিক আছে, ডিউরিং সিজার এজে ডোন্ট অ্যাডমিনিস্টার অক্সিজেন ডিউরিং সিজার, প্রোটেক্ট ফ্রম ফিজিক্যাল ইনজুরি। এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডোন্ট অ্যাডমিনিস্টার অক্সিজেন ডিউরিং সিজার এবং প্রোটেক্ট ফ্রম ফিজিক্যাল ইনজুরি। পরের ফেজে কিন্তু আফটার সিজার অ্যাডমিনিস্টার অক্সিজেন অ্যাডমিনিস্টার করা যায়। ঠিক আছে, কিন্তু ডিউরিং সিজার অক্সিজেন অ্যাডমিনিস্টার করা যাবে না। মেনিমিয়াল নিউরোগ্লিয়া, মেনিনজিয়াল হতো নাকি, মেনিনজিয়াল না মেনিমিয়াল নিউরোগ্লিয়া, এটা কি বলছে, এটা বলছে ফিফথ অর ট্রাইজেমিনাল ক্রেনিয়াল যে নার্ভ আছে, ক্যারেক্টারাইজ বাই ইন্টেন্স নাইফ লাইক শার্প ফেসিয়াল পেন অ্যালং ব্রাঞ্চেস অফ দ্য নার্ভস। ঠিক আছে, এটা একটা হচ্ছে যে ডেন্টাল ইনফেকশনের কারণে হতে পারে।
স্পেলিংটা কি আছে বলো তো, এখানে ভালো করে দেখা যাচ্ছে না। ট্রাইজেমিনাল নিউরোগ্লিয়া, আচ্ছা ট্রাইজেমিনাল নিউরোগ্লিয়া, হ্যাঁ আচ্ছা। ট্রাইজেমিনাল নিউরোগ্লিয়াটা হচ্ছে ফিফথ অর ট্রাইজেমিনাল ক্রেনিয়াল নার্ভ। এটা হচ্ছে সেন্সরি ডিসঅর্ডার, যেটা হচ্ছে ফিফথ অর ট্রাইজেমিনাল ক্রেনিয়াল নার্ভ। ট্রাইজেমিনাল ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে যেখানে থাকবে সেইখানে ডিস্টারবেন্স হচ্ছে। বাই ইন্টেন্স নাইট লাইক সার্ভ ফেসিয়াল পেন হবে, নাইট লাইক সার্ভ ফেসিয়াল পেন হবে অ্যালং ব্রাঞ্চেস অফ দ্য নার্ভ। শুধু এটুকু মনে রাখলেই হবে। মেডিকেশনটা মনে রাখবে, মেডিকেশনটা হচ্ছে কার্বামাজিপাইন। কার্বামাজিপাইন হচ্ছে যে ড্রাগ অফ চয়েস, আর ফিফথ ট্রাইজেমিনাল ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে এফেক্টেড হচ্ছে, ঠিক আছে। এবার আসছি বেলস পালসি। বেলস পালসি হচ্ছে ইট ইজ নোন অ্যাজ ফেসিয়াল প্যারালাইসিস। কটা বাজে? 45। কটায় স্টার্ট করেছিলাম? 7:45 স্টার্ট করেছিলাম, 7:45 পরে স্টার্ট করেছি না, 45 পরে স্টার্ট করেছি। আচ্ছা, কালকেও কিন্তু আমি গ্রুপে মেসেজ দেখলাম তোমাদের, কিন্তু কালকেও আমি হচ্ছে কি যে তোমার আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তো অসুবিধা নেই। তোমরা যে টাইমটা ওয়েট করবে সেই টাইমটা পড়া স্টার্ট করে দেবে, ঠিক আছে, পড়তে স্টার্ট করে দেবে তোমরা। পিডিএফ তো দেওয়াই থাকে। আচ্ছা, এটা হচ্ছে বেলস পালসি কি, একটা ফেসিয়াল প্যারালাইসিস, ঠিক আছে। ফেসিয়াল প্যারালাইসিস কিসের কারণে হচ্ছে? ইনফ্ল্যামড ট্রমা অর লেসেন ইন ক্রেনিয়াল নার্ভ 7 ক্রেনিয়াল নার্ভের হচ্ছে যে তোমার ট্রমার কারণে হচ্ছে, ঠিক আছে। 7th ক্রেনিয়াল নার্ভের ট্রমার কারণে হচ্ছে। এটা সাইন অ্যান্ড সিমটমস কি দেখা যায়? ফেসিয়াল পেন, ড্রপিং অফ মাউথ অন এফেক্টেড সাইড, cardinal sign, difficulty with articulation, diminished blinking reflex of eye, inability to close eyes, raise eyebrows, smile or puff out the cheeks, and increased or decreased lacrimination and flaccid facial muscle, ঠিক আছে। সাইন এন্ড সিমটমসটা একটু দেখে রাখবে। হ্যাঁ, আমারই হয়তো ভুল হয়েছিল, কারণ আমি চেক করে নিইনি, ঠিক আছে। দাদা তো দেখিয়ে দিয়েছিল যে এই টাইম, কিন্তু আমি হয়তো চেক করিনি। আমি ভাবছি যে না 7:30 থেকে স্টার্ট হবে, তো আমি 10 মিনিট পরে স্টার্ট করবো। তো তোমাদের ওয়েটিংটা কালকে অনেক বেশি হয়ে গেছিল, 7টা থেকে হয়তো ওয়েট করেছো একেবারে 40 মিনিট মোটামুটি। সরি ফর দ্যাট, আমারই ভুল। তো সাইন এন্ড সিমটমসটা এখানে একটু দেখে নিও বেলস পালসিতে। আর হচ্ছে যে এটা কোন নার্ভের প্রবলেমের জন্য বা ডিফেক্টের জন্য হচ্ছে ট্রমা, ইনফ্ল্যামড অর লেসেন। কি কি হচ্ছে? ইনফ্লামেশন, ট্রমা আর লেসেন হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 7, ফেসিয়াল ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে। কে ঘুমিয়ে গেছিল? সৌমিক। ক্লাস করতে পারিনি, আবার ঘুমিয়ে গেছে। কোনখানটা রেকর্ড হয়নি বলো, আমি বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। আর এখানের মধ্যে সেরকম কিছু নেই। বেলস পালসি, মেনলি বেলস পালসি মানে তোমার মনে রাখবে যে ফেসিয়াল প্যারালাইসিস একটা পেশেন্টের, মানে ফেসের যে এক্সপ্রেশন গুলো ওগুলো পারবে না, প্লাস কি হবে দেখবে ফেসিয়াল মাসেল গুলো একটু ঝুলে ঝুলে গেছে, নিচের দিকে ঝুলে যাবে, ঠিক আছে। আর ও হচ্ছে ফেসিয়াল কোনো কিছু করতে পারবে না, মানে কথাবার্তাও খুব টেনে টেনে হয়তো কষ্ট করে হয়তো বুঝতে পারবে, যে অনেক দিন ধরে দেখছে সে হয়তো বুঝতে পারবে, কিন্তু মেনলি হচ্ছে ফেসিয়াল পালসি হচ্ছে, ফেসিয়াল প্যারালাইসিস হচ্ছে, ঠিক আছে, বেলস পালসিতে। আচ্ছা, এরপর আসছি এনসেফালাইটিস। এনসেফালাইটিসটা আমি টার্গেট হাই বই থেকে ছবি তুলেছি, আর টার্গেট হাই বইয়ে দেখলাম ঠিকঠাক আছে। এনসেফালাইটিস হচ্ছে ডিফাইন্ড অ্যাজ অ্যাকিউট ইনফ্লামেশন অফ ব্রেন কজড বাই ইনফেকশন, অ্যালার্জিক রিয়েকশন। ইনফেকশন এবং অ্যালার্জিক রিয়েকশন থেকে অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে, ঠিক আছে।
তো এটা হচ্ছে ভাইরাল এনসেফালাইটিস, ব্যাকটেরিয়াল এন্ড আদার। ভাইরালের মধ্যে আছে এন্টারোভাইরাস, পোলিও, অ্যাডেনোভাইরাস, মাম্পস, মিসেল ভাইরাস, এইচআইভি, হার্পিস ভাইরাস আর আরবো ভাইরাস, ঠিক আছে। আর ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে অ্যামিবাইক ইনফেকশন, টক্সোপ্লাজমোসিস, ম্যালেরিয়া, মাইকোপ্লাজমা এটসেট্রা। ভালো করে পেজটা দেখা যাচ্ছে না, বাট টার্গেট হাই বইতে দেখবে এনসেফালাইটিসটা আছে। আচ্ছা, মায়াস্থেনিয়া অ্যালজাইমারটা আমি বলে দিচ্ছি আরেকবার, ঠিক আছে। দশটায় ঘুম থেকে, হ্যাঁ, 10টায় ঘুম থেকে উঠলে হবে না কিন্তু, মানে পরীক্ষার জন্য একদম ডিটারমাইন হয়ে যাও, ঠিক আছে। এইবারে যে সিবিটি হবে, তারপরে কখন যে আবার ওয়েস্ট বেঙ্গলের থেকে সিবিটির জন্য ইয়ে বের করবে, নোটিশ বের করবে, তার কোনো ঠিক নেই। সবাই অ্যাটেম্প্ট করে রাখো যে এটাই লাস্ট বার আমার, এটাতে হয় মানে এটা আমার ওয়ান টাইম চান্স এবং এটাই আমার লাস্ট চান্স, এইভাবে পড়ো, ঠিক আছে। একটা লাইনও যেন এরকম না হয় যে যেটা তোমার চোখ থেকে যাবে না, বা চোখ থেকে তোমার ডু অর ডাই সিচুয়েশন, ঠিক আছে। মানে মোটামুটি এরকম ভাবে চলো। এরপরে ধরো অনেকেই ভেবে রেখেছে যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দেবো, বা আমরা আরো অন্য কিছু এক্সাম দেবো, বা আমি সিএইচও তে যেতে চাই, সেটা পরের কথা, ঠিক আছে। যেহেতু এখন একটা চান্স আছে তোমাদের কাছে, গ্রেড 2 এত সামনে তোমাদের দরজায় করা নাড়ছে, নকিং ইন দ্য ডোর, তো সেই হিসেবে তোমরা ভেবে রাখবে যে আমরা গ্রেড 2 এর জন্য 100% দেবো। তারপরে এই পরের এক্সাম গুলো তো আমার আরো আছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে তো বারবার নোটিশ বেরোয়, কিন্তু এই যে ধরো সরকার চেঞ্জ হলো বা ইয়ে হলো, সেই হিসেবে তোমার ধরো যে এই একটা জিনিস এসছে, তোমার সুযোগ এসছে, তো সুযোগটাকে তুমি 100% নেওয়ার চেষ্টা করো। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য তো অন্য স্টেটের প্রচুর ভ্যাকেন্সি বেরোয়, অন্য স্টেটে সত্যি কথা বলতে কি, অন্য স্টেটের প্রচুর ভ্যাকেন্সি বেরোয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তো অত ভ্যাকেন্সি বেরোয় না। না, যদি আসাম টাসাম দেখো, বা এখন তো আসামে খুবই বাজে অবস্থা চলছে, যাই হোক, তো বিহার, তোমার ইউপি, তারপরে ওই যে জায়গাগুলো আছে, তারপর আসামের দিকে শুনেছি অনেক বেশি, মানে তোমার ইয়ে বেরোয়, তো মানে নোটিফিকেশন বেরোয়। কিন্তু আমরা যেহেতু, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেন্টালিটি, ওয়েস্ট বেঙ্গলের মানুষদের মেন্টালিটি কিরকম না, যেখানে আমরা থাকি সেখানে আমরা বড় হব, সেখানেই আমরা চাকরি করব এবং সেখানেই আমাদের জীবন যাবে। আমরা অন্য কোথাও সেরকম ভাবে যাওয়ার জন্য মানে আহ মেন্টাল ভাবে প্রিপেয়ার করি না নিজেদেরকে, ঠিক আছে, যে আমরা ফ্যামিলি ওরিয়েন্টেড হব এবং ফ্যামিলির কাছে থাকবো, এটা। তো সেই হিসেবে যেহেতু তোমার মোটিভেশন এরকম আছে যে হ্যাঁ আমি একটা ফ্যামিলির কাছাকাছি থেকে আমি একটা এরকম একটা স্টেবল জব করতে পারবো, তো সেই হিসেবে তো গ্রেড 2 খুবই ভালো একটা অপরচুনিটি, তাই না, বলো। তারপর হচ্ছে যে গ্রেড 2 তে তুমি ট্রান্সফারেবল জব, তাই না, তো ট্রান্সফারেবল জব তুমি ট্রান্সফার পাবে, সেখানে ট্রান্সফার হতে হতে ইনক্রিমেন্টও পাবে, তো এখানে হচ্ছে যে তোমার এটা একটা ভালো একটা জব। তো সেই ক্ষেত্রে এই যে পরীক্ষা নোটিফিকেশন বেরোবে বেরোবে করছে, একটা টাইমও নষ্ট করা চলবে না। অনেক সকাল আসবে তোমার জীবনে, তুমি এটা ভাববে যে আমি পড়ানো বাদ দিয়ে আর বেশি নেই, এই জন্য আমি এই কথাগুলো বলছি, ঠিক আছে, কয়েকটাই টপিক আছে। তো তুমি এটা ভাববে যে আমার জীবনে অনেকগুলো সকাল আসবে, ঠিক আছে। যদি এই টাইমটা আমি স্ট্রাগল করে নিই, তাহলে পরের টাইমটা আমি অনেক বেশি কমফোর্টেবল ভাবে ঘুমোতে পারবো, ঠিক আছে। যখন আমার মর্নিং ইভিনিং ডিউটি থাকবে, অবভিয়াসলি শিফটিং ডিউটি তো আমাদের আছেই, মর্নিং শিফটে আমাদের খুবই অসুবিধা হয় ঘুম থেকে উঠতে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন তোমার ইভিনিং শিফট থাকবে, মানে ধরো বাড়ির কাছে পেয়ে গেলে, বাড়ির থেকে মা তোমাকে ইভিনিং এ যাওয়ার জন্য একটু লেটে তুলছে, তুমি 11টা অব্দি ঘুমাও না, তারপরে হচ্ছে যে তুমি আলাদাভাবে উঠে পড়ে আলাদা খেয়ে টেয়ে তুমি ডিউটি যাও, খুবই একটা ভালো তখন লাইফস্টাইল হবে, তাই না। তো নাইট শিফট তো করতে তো হবেই, কারণ পেশেন্টরা তো নাইটেও থাকে, শরীর খারাপ নাইটেও হয়, যখন তোমাকে
একটা তুমি ওথ নিয়েছো জিনিসটা নিয়ে, সেই হিসেবে ডেডিকেটেড হতে হবে সেই জায়গাতে। কিন্তু ব্যাপারটা এটা ভাববে যে আমার কাছে 3 মাস টাইম আছে, আমার কাছে 2 মাস টাইম আছে, 1 মাস টাইম আছে, বা ধরো তুমি লাকিলি 4-5 মাস পেয়েও গেলে, তো সেই টাইমটাকে ফুললি ইউজ করো, ঠিক আছে? অনেক সকাল আসবে জীবনে, অনেক রাত্র আসবে, কিন্তু এই পড়ার টাইমটা আর পাবে না। সেই হিসেবে এগিয়ে চলো। সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালোভাবে পড়বে, হ্যাঁ। তো এখানে কি বললাম, এনসেফালাইটিস হচ্ছে একটা ইনফ্লেমেশন ব্রেনের। পড়াতে চলে এসেছি, আর বেশি বকছি না। .6 এর জন্য হয়নি রাই, খুবই একটা আফসোসের ব্যাপার। এইবারে আমি অল দ্য বেস্ট বলছি সবাইকে, তোমাকেও, যে এইবারে দেখবে নিশ্চয়ই হয়ে যাবে। আচ্ছা, এটাতে হচ্ছে যে সাইন এন্ড সিমটমস কি দেখা যায়, পজিটিভ কার্নিং সাইন এবং নকটাল রিজিডিটি, আর পজিটিভ কার্নিং সাইন দেখা যাচ্ছে, ঠিক আছে? ডায়াগনোসিস কিভাবে করছি, সিএসএফ কালচার, সিএসএফ মে কন্টেন এলিভেটেড প্রোটিন থাকে সিএসএফ এর মধ্যে, ডাব্লিউবিসি এবং ইনক্রিজ গ্লুকোজ থাকে, ঠিক আছে? এই গ্লুকোজটা ইনক্রিজ হবে এবং ডাব্লিউবিসি হচ্ছে যে সরি ডাব্লিউবিসি এবং গ্লুকোজ হচ্ছে ডিক্রিজ থাকবে, ঠিক আছে? এরপর আসছি ব্রেন অ্যাবসেস কি, ইট ইজ দ্য কালেকশন অফ ইনফেকশিয়াস ম্যাটেরিয়াল। আমরা প্লুরাল অ্যাবসেস কথাটা শুনেছিলাম ইয়েতে রেসপিরেটরি সিস্টেমে, ঠিক আছে? রেসপিরেটরি সিস্টেমে প্লুরাল অ্যাবসেস শুনেছিলাম। এরপর আসছি হচ্ছে যে কালেকশন অফ ইনফেকশিয়াস ম্যাটেরিয়াল উইদিন দ্য ব্রেন টিস্যুর মধ্যে ইনফেকশিয়াস ম্যাটেরিয়াল গুলো কালেকশন হচ্ছে, ঠিক আছে? সেটাকে ব্রেন অ্যাবসেস বলছে। ব্রেন অ্যাবসেসে কি হচ্ছে, তোমার স্প্রেড হচ্ছে, ব্রেন অ্যাবসেসে কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে প্যারানাসাল সাইনাস, ইয়ার আর টিথ। বোঝা গেছে? তুমি একটু একটু করে জেনে রাখো, সেরকম বেশি কিছু নেই। এরপর আসছি হান্টিংটন ডিজিজ। হান্টিংটন ডিজিজে কি হচ্ছে, ইট ইজ অলসো নোন অ্যাজ হান্টিংটনস কোরিয়া, ঠিক আছে? এটা কোন বছর মানে কত বছর এজের মধ্যে হচ্ছে, 25 থেকে 45 বছরের মানুষদের মধ্যে বেশি দেখা যায়। এফেক্টেড পার্সনের কি হচ্ছে 50% চান্স থাকে পাস দ্য ডিজিজ অফ দেয়ার অফস্প্রিং, মানে মায়ের থেকে বাচ্চার শরীরে হতে পারে, বাবার থেকে বাচ্চার শরীরে হতে পারে, ঠিক আছে? 50% চান্স থাকে যাদের মা বাবার এটা আছে, তারপরে হচ্ছে যে অফস্প্রিং কে ছড়িয়ে দেবে, ঠিক আছে? কন্ডিশন ইজ ক্যারেক্টারাইজড বাই কোরিয়া, ইনভলেন্টারি বডি মুভমেন্টস, ইন্টেলেকচুয়াল ডিক্লাইন, ইমোশনাল ডিস্টারবেন্স অ্যান্ড ডিফিকাল্টি ইন চুইং অ্যান্ড সোয়ালোয়িং, ঠিক আছে? ডিফিকাল্টি ইন চুইং অ্যান্ড সোয়ালোয়িং হয়, ঠিক আছে? ডেথ টিপিক্যালি অকার্স উইদিন 10 to 15 years after the onset of illness, মানে পেশেন্ট মোটামুটি 10 থেকে 15 বছর ধরে এই ডিজিজটার মধ্যে সাফার করে, ঠিক আছে?
ব্রেন টিউমার কি? ব্রেন টিউমার আমরা সবাই বুঝতে পারছি, ব্রেনের মধ্যে একটা হয়ে যাচ্ছে। ব্রেন টিউমার ক্যান বি ম্যালিগন্যান্ট আর বিনাইন, দুই প্রকার হতে পারে। ম্যালিগন্যান্ট যেটা ছড়িয়ে পড়ছে, বিনাইন যেটা একই জায়গায় স্টে করছে, ঠিক আছে। ইট ইজ কম্প্রেসেস দ্য অ্যাডজাসেন্ট টিস্যু দ্যাট রেজাল্ট ইন ডিস্ট্রাকশন অফ নিউরন, ইনক্রিজড আইসিপি ইনক্রিজড হয়ে যাচ্ছে। কেন না জায়গাটা হচ্ছে ব্রেন টিস্যু, টিউমার টিস্যু গুলো ব্রেনের মধ্যে জায়গাটা নিয়ে নিচ্ছে, তাই আইসিপিটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ব্রেন স্ট্রাকচারটা হচ্ছে যে ডিস্টারবেন্স হচ্ছে। সাইন এন্ড সিমটমস কি? সাইন এন্ড সিমটমস এর মধ্যে লস অফ কনসিয়াসনেস, ব্র্যাডিকার্ডিয়া, ইম্পেয়ার টেম্পারেচার রেগুলেশন এবং নজিয়া, ভমিটিং দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানের মধ্যে কি কি টিউমার্স দেখা যাচ্ছে? টেম্পোরাল টিউমার্স, অক্সিপিটাল, ফ্রন্টাল, অ্যাক্রোস্টিক টিউমার, ইম্পেয়ার্ড হিয়ারিং, আর টিউমার নিয়ার দা অপটিক ট্র্যাক্ট, আর পিটুইটারি টিউমার, এইগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। যে লোকটাতে হচ্ছে সেই রকম টিউমারটা দেখা যাচ্ছে। এটা এটা পড়েও রাখতে পারো, নিউরোসিস্টিক কেরোসিস, কিন্তু এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ইনফেকশন, যেটা টিনিয়া সোলিয়ামের দ্বারা হচ্ছে ইনফেক্টেড হচ্ছে। ব্যাস, আমরা টপিকের মধ্যে আর কিছু নেই, মোটামুটি সমস্ত কিছু ডিজিজ কন্ডিশন, ইম্পর্টেন্ট ডিজিজ কন্ডিশন গুলো তো সমস্তই পড়িয়েছি। বাকি হিজিবিজি এদিক ওদিক থেকে আরো অনেকগুলো ডিজিজ কন্ডিশন ছিল, সেগুলোও পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের নার্ভাস সিস্টেম কিন্তু কমপ্লিট। নেক্সট কোন টপিক ধরবো বলো তো? আমার মনে হয় নেক্সট একটা সহজ টপিক ধরি, কারণ নার্ভাস সিস্টেমটা তো খুব ভাস্ট এবং খুব একটু একটু মানে তুলনামূলক একটু টাফ ছিল আই থিঙ্ক। তো একটা সহজ টপিক এবারে পড়ানো যাক। হ্যাঁ, ডাইজেস্টিভ ধরে নিই, ঠিক আছে। ডাইজেস্টিভ ইজ এ গুড, তোমাদের পড়তে কিন্তু ইন্টারেস্টিং লাগবে। তাহলে ডাইজেস্টিভ ধরছি, ঠিক আছে। ইউরিনারিটা তারপরে ধরবো, ইউরিনারিটা নেক্সট, ডাইজেস্টিভের পরে ধরবো, ঠিক আছে। তো ঠিক আছে, যার যা যদি নেক্সট ক্লাসে আমি ডাইজেস্টিভ সিস্টেম স্টার্ট করবো, অ্যানাটমি ফিজিওলজি, একটুখানি তোমরা চোখ বুলিয়ে আসতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ।